আচ্ছা, আমরা কিছুক্ষণের মধ্যেই লেকচার শুরু করে দিব। আমি আসলে আমার কলমটা চার্জে দিছি। একটু চার্জ হোক, তারপর আমরা ৫-৭ মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শুরু করে দিব। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আরমান বলেন। হ্যাঁ স্যার, আমাদের ওই যে বৃহস্পতিবার স্যার প্রেজেন্টেশনে যে গ্রুপগুলো বাকি ছিল, ওরা স্যার আজকে ক্লাসের পরে দিয়ে দিবে। না, প্রেজেন্টেশন আমি আলাদা নিব, আজকে নিব না। ঠিক আছে? আলাদা একদিন স্কেডিউল দিব, ওই দিন প্রেজেন্টেশনে নিব অনলাইনে। ঠিক আছে? ওকে স্যার, গ্রুপগুলো স্যার রেডি আছে আর কি। আচ্ছা স্যার, আচ্ছা। প্রবলেম নেই। তো এখন এত অল্প লোক কেন? মাত্র ৩০ জন। বাকিরা কোথায়? টোটাল তো ৩ সেকশন মিলে ১৫০ জনের মতো স্টুডেন্ট। স্যার কারেন্ট নাই আমাদের এইদিকে, এই জন্য সবাই জয়েন দিতে পারতেছেন না। আপনি কোথায় থাকেন স্বাধীন? কি দত্তপাড়ার দিকে? না স্যার, এই যে চানগাঁর দিকে, ক্যাম্পাসের পাশে আর কি, ডিপার্টমেন্টের পাশে। ও আচ্ছা। ভবিষ্যৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা ক্লাস করার জন্য ইলেকট্রিসিটি পাচ্ছে না, এটা তো আসলে ভাবতেই কষ্ট লাগে। স্যার আমাদের এলাকায় স্যার প্রায় 12-13 ঘন্টা কারেন্টই থাকে না। আর কারেন্ট না থাকলে স্যার ডাটাও চলে না। মোবাইল ডাটা ইউজ করেন না আপনারা? স্যার মোবাইল ডাটাও কারেন্ট না থাকলে চলে না আর কি, একদম স্লো কোনো রকমে চলতেছে। আচ্ছা, ঠিক আছে। ক্লাস কি রেকর্ডিং শুরু করছেন? স্যার আপনি স্ক্রিন শেয়ার দিলে রেকর্ডিং মানে শুরু করে দেব। হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে ক্লাসের বাহিরে বা অফ টপিকে আমরা যে ক্লাসের কি বলে বিভিন্ন কথা বলি, ওগুলো আসলে মেইন ক্লাসে থাকার কোনো দরকার নাই। ঠিক আছে? তখন আমি স্ক্রিন শেয়ার দিব, তখন থেকেই হচ্ছে জি স্যার। রেকর্ডিংটা শুরু করবেন। আর ২-৩ মিনিট আমার কলমটা একটু চার্জ হোক, তারপর শুরু করে দেবো ইনশাআল্লাহ। স্যার আমাদের যে সেকেন্ড কুইজটা দিলাম ওইটার কি খাতা দেখেছেন? ওইটা নিয়ে কথা বলবো। মানে ভয়ঙ্কর আপনাদের খাতা, খুবই ভয়ঙ্কর। কিছু কথা বলবো ওইটা নিয়ে। ধন্যবাদ মনে করায় দেওয়ার জন্য। মনে করেন আমি কথা বলবো। ঠিক আছে?
আপনারা যারা যারা আছেন কাইন্ডলি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, লাস্টের 4টা ডিজিট আর সাথে হচ্ছে এ অথবা বি অথবা সি। আর ক্লাসটা শেষে আমি ভুলে যাই কিনা পরবর্তীতে, এই কারণে বলে রাখতেছি, ক্লাস শেষে ল্যাব গ্রুপ বি ওয়ান এর সিআর আমার সাথে একটু যোগাযোগ করবেন, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। সো আই গেস আমার কথা শোনা যাচ্ছে এবং আই গেস কলম যথেষ্ট চার্জ হয়ে গেছে, এখন আর বন্ধ হবে না। আচ্ছা, সো আমাদের আজকের লেকচারটা একটু স্পেশাল, কারণ আমরা আজকে একদম ডিরেক্টলি ফল্ট অ্যানালাইসিস শুরু করে দিব, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমাদের সিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিসের শুরু হবে, এবং ফার্স্ট আমরা যেই ইয়াটা দেখবো, স্বাভাবিকভাবে একটু রিসেট করে নিই কি কি পড়ছি এতদিন, হ্যাঁ, কি কি এতদিন পড়ছি এবং আজকে কি পড়তে যাব। তো স্বাভাবিকভাবে আমরা আনসিমেট্রিক্যাল ফল্ট দেখব। আনসিমেট্রিক্যাল ফল্ট, এইটার হচ্ছে অনেকগুলো ক্যাটাগরি আছে। এর মধ্যে আমরা দেখছিলাম সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, যেটাকে আমরা সংক্ষেপে হচ্ছে এসএলজি অথবা শুধুমাত্র এলজি ফল্ট দিয়েও আমরা কি করি, প্রকাশ করি।
ঠিক আছে। তারপর আমাদের আরেকটা ফল্ট ছিল ডাবল লাইন টু ডাবল লাইন ফল্ট, ডাবল লাইন ফল্ট, যেটাকে আমরা এল ফল্ট নামেও চিনি। ঠিক আছে। এরপরে আমাদের আরেকটা ফল্ট ছিল ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট, যেটাকে আমরা সংক্ষেপে LLG নামে হচ্ছে চিনি। ঠিক আছে। সো এইগুলো বোঝার জন্য আমাদের যেই বেসিক গুলো জানার প্রয়োজন ছিল সেগুলো অলরেডি আমরা হচ্ছে দেখে ফেলছি। কিভাবে দেখে ফেলছি? আমাদের কাছে আমরা প্রথমত হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট পড়ছি, দেন আমরা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট সম্পর্কে ধারণা নিচ্ছি, যেগুলো আমাদেরকে কি হেল্প করবে আমাদের এই আনসিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিসে। দেন এইটার পর আমরা হচ্ছে সিকোয়েন্স নেটওয়ার্ক দেখছি, যে সিমেট্রিক্যাল কম্পোনেন্টগুলোর প্রত্যেকটা কারেন্ট বা প্রত্যেকটা সিনারিওর জন্য সার্কিটটা, ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিভাবে চেঞ্জ হয় সেটা হচ্ছে আমরা দেখছি। সো এত কিছু দেখার পর আলহামদুলিল্লাহ আমরা এখন আনসিমেট্রিক্যাল ফল্ট ট্যাকেল করার জন্য প্রস্তুত। সো সেই ধারাবাহিকতায় আমরা আজকে প্রথমে দেখব সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট। ঠিক আছে। সো আমরা টাইটেল দিয়ে দিচ্ছি সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট। ঠিক আছে। সো আমরা একটা সিনারিও আঁকি, হ্যাঁ, একটা সিম্পল সিনারিও হচ্ছে ডিরাইভ করার চেষ্টা করি। যে ধরলাম আমার একটা 3 ফেজ ওয়াই কানেক্টেড এবং গ্রাউন্ডেড একটা জেনারেটর আছে। তো আমি হচ্ছে ধরতেছি এটা হচ্ছে আমাদের একটা ফেজ, এইটা হচ্ছে আমার আরেকটা ফেজ, এটা হচ্ছে আমার আরেকটা ফেজ। প্রত্যেকটা ফেজের একটা রিঅ্যাকট্যান্স আছে, প্রত্যেকটা ফেজের একটা করে কি আছে, রিঅ্যাকট্যান্স আছে। তো দেন তারপর হচ্ছে এইটা ফেজ আমরা হচ্ছে সামনে বাড়াই দিলাম, এভাবে 3টা ফেজ আমরা ড্র করলাম। এবং এই যে আমাদের নিউট্রাল কানেকশনটা আছে এইটা গ্রাউন্ডেড, বাট সলিডলি গ্রাউন্ডেড না, গ্রাউন্ডেড থ্রু অ্যান ইম্পিডেন্স। যে ইম্পিডেন্সটার ভ্যালু ধরলাম হচ্ছে নিউট্রালের ইম্পিডেন্স যেহেতু ZN, সবগুলো কিন্তু ফেজও, হ্যাঁ, অর্থাৎ এদের ভ্যালু আছে, অ্যাঙ্গেলও আছে। আর ফেজ ভোল্টেজটা ধরলাম হচ্ছে আর ফেজ হচ্ছে এইটা, এইটা ধরলাম হচ্ছে আমার ওয়াই ফেজ, এটা ধরলাম হচ্ছে আমার বি ফেজ। তাহলে এইটা হচ্ছে আমার জেড, এইটা হচ্ছে আমার জেড। যেহেতু সিনক্রোনাস মেশিন, সো প্রতিটা ফেজের এবং এরা তারা ব্যালেন্সড ভোল্টেজ প্রডিউস করবে অবশ্যই সাধারণ অবস্থায়। সো দ্যাটস ওয়াই আমরা প্রত্যেকটা ফেজের ভোল্টেজ কি রিঅ্যাকট্যান্স সেম ধরতে পারি। তো স্বাভাবিকভাবে এই দিক দিয়ে আর ফেজ থেকে কারেন্ট ড্র হবে নর্মাল অবস্থায় কি IR, ওয়াই ফেজ থেকে এই দিক দিয়ে কারেন্ট আসবে IY, এবং ব্লু ফেজ থেকে আমার হচ্ছে এদিক দিয়ে কারেন্ট আসবে কি IB। সবগুলো কি ফেজর, সবগুলো কিন্তু ফেজর, আবার বারবার বলতেছি। তো এখন আমরা কিছু অ্যাজাম্পশন কিন্তু হচ্ছে ধরে নিয়েছিলাম শুরুতে, হ্যাঁ, আমরা কিছু অ্যাজাম্পশনের বেসিসে আমরা হচ্ছে কাজ করি। যখন আমাদের ফল্ট হয় না, ফল্ট হওয়ার আগে আমরা কিন্তু হচ্ছে লোড কারেন্ট কি ধরে নিছিলাম, এরকম 0 ধরে নিছিলাম, এবং প্রতিটা ফেজের ভোল্টেজ আমরা কি ধরে নেই, সাধারণত এই 1 পার ইউনিট এটা ধরে নেই। সো এই অ্যাজাম্পশনগুলো আশা করি আপনারা ভোলার কথা না। তো আমাদের সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট বা এই যে LG ফল্ট, এইটার সিনারিও হচ্ছে একটা লাইন কি হয়েছে, গ্রাউন্ডের সাথে মিলে গেছে, কোন একটা ফেজের লাইন গ্রাউন্ডের সাথে কি হয়ে গেছে, মিলে গেছে। সো আমরা ওই সিনারিওটাই দিলাম, যে ধরলাম এই আর ফেজটা এটা শর্ট হয়ে গ্রাউন্ডের সাথে লেগে গেছে, আর ফেজটা। তো এখন খেয়াল করে দেখেন, আর ফেজটা গ্রাউন্ডের সাথে লেগে গেছে, এর ফলে এই যে গ্রাউন্ডের সাথে সরাসরি যে লেগে গেল, এই পয়েন্টের ভোল্টেজটা তাহলে কি আমার 0 হয়ে যাবে না, যেহেতু গ্রাউন্ডের সাথে লেগে গেছে। তার মানে এই পয়েন্টের অর্থাৎ VR এর যে ভোল্টেজটা আছে সেটা হয়ে যাবে 0। আবার আমি আপনাদেরকে বলছি যে ইনিশিয়াল কন্ডিশনে ফল্ট হওয়ার পূর্বে আমরা একটা অ্যাজাম্পশন ধরে নেই, সেই অ্যাজাম্পশনটা কি,
যে প্রতিটা ফেজের লোডের কারেন্ট মানে ফল্ট কারেন্টের তুলনায় অবশ্যই নগণ্য, সো প্রতিটা ফেজের লোডের কারেন্ট আমরা কি ধরে নিতাম, 0 দিয়ে ধরে নিতাম। এটা অবশ্যই আপনাদের মনে থাকার কথা। লোড কারেন্ট আবারও বলতেছি, লোড কারেন্ট কি 0, বা ফল্ট হওয়ার পূর্বে প্রতিটা ফেজের কারেন্টের মান আমরা 0 ধরে নিয়েছি। কিন্তু এখন খেয়াল করে দেখেন, ফল্ট হয়েছে আর ফেজে, অর্থাৎ ফল্ট হওয়ার পরে আর ফেজে ফল্ট হওয়ার ফলে এদিক দিয়ে কিন্তু এখন কি ফল্ট কারেন্ট ফ্লো হবে, এদিক দিয়ে এখন কি ফল্ট কারেন্ট ফ্লো হবে। সো দ্যাট মিনস এইটা আমি বলতে পারি কিনা যে এই বর্তমান ফল্ট হওয়ার পরে কন্ডিশনে আর ফেজের কারেন্ট আর ফল্ট কারেন্ট কি হয়ে গেছে, সেম হয়ে গেছে, যেহেতু এই ফেজ দিয়ে ফল্ট কারেন্ট যাবে। ঠিক আছে, সো আমি আসলে সিনারিওটা বিল্ড করার চেষ্টা করতেছি। মনে রাখবেন, যখনই আপনি কোনো কিছু অ্যানালাইসিস করতে যাবেন, যেই সিনারিওটা তৈরি হয়েছে ওই সিনারিওতে অলরেডি কি কি ডাটা আমার জানা আছে, এই জিনিসগুলো অ্যানালাইসিস করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয় ফার্দার অ্যানালাইসিস কন্টিনিউ করার জন্য। ঠিক আছে, আচ্ছা, সো এখন এই ডাটাগুলো হচ্ছে মোটামুটি আমরা ধরতে পারছি যে এই জিনিসগুলা আমাদের জানা আছে। এখন খেয়াল করে দেখি, আমরা এইটা প্রথমে 0 পাইছিলাম, বাট এখন আলটিমেটলি এটার ভ্যালু চেঞ্জ হয়ে গেছে ফল্টের পর, আফটার ফল্ট এটার ভ্যালু 0 আছে, এটার ভ্যালু 0 আছে, কারণ এই দিক দিয়ে কোনো ফল্ট কারেন্ট আসতেছে না, কারণ একটা লাইনই লাগছে। এখন আমরা হচ্ছে আমাদের অ্যানালাইসিসের পরের পার্টে যাই। আমরা একটা সিনারিও জানি যে এই যে আর ফেজের কারেন্ট, এইটা তো আনসিমেট্রিক ফল্ট অবস্থায় তিনটা কম্পোনেন্টের সমষ্টি, অর্থাৎ IR নট, IR1, IR2, অর্থাৎ পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স এবং জিরো সিকোয়েন্সের কম্পোনেন্টের সমষ্টি, তাই না? সো খেয়াল করে দেখি, তাহলে এই কম্পোনেন্টগুলো যদি আমি বের করে ফেলতে পারি, তাহলে আমার ফল্ট অ্যানালাইসিস কিন্তু কি সহজ হয়ে যাবে। তো ফল্টে আমরা কম্পোনেন্টগুলো কিভাবে বের করব, আমাদের কিন্তু একটা ম্যাট্রিক্সের ইকুয়েশন ডেভেলপ আমরা করছিলাম, আমাদের জানা আছে। এই ইকুয়েশনটা কি? এই ইকুয়েশনটা ছিল যে IR নট, IR1, IR2 এদের ম্যাট্রিক্স is equal to 1/3 of 1 1 1 1 alpha alpha square 1 alpha square alpha, এইটার ম্যাট্রিক্স ইনটু আমার হচ্ছে তিনটা ফেজের কারেন্ট IR, IY, IB। আবারও বলতেছি, এগুলো কিন্তু ফেজর, এগুলো কি ফেজর। আচ্ছা, সো এই ম্যাট্রিক্সের যেই ফর্মুলাটা আছে বা ইকুয়েশনটা আছে, এইটা জানা থাকলে আমরা কম্পোনেন্ট গুলো বের করে ফেলতে পারবো। কিভাবে? কারণ আমরা জানি অলরেডি আলফার ভ্যালু ফিক্সড, এটা হচ্ছে 120 ডিগ্রি। আবার খেয়াল করে দেখি, এই ফল্ট হওয়ার পরে IR এটা কিন্তু কি ফল্ট কারেন্টের সমান হয়ে গেছে IF, আর IY এই সিনারিওতে কি আমার 0, IB এই সিনারিওতে কি 0। তো এখন আমরা যদি হচ্ছে ডিরাইভ করার চেষ্টা করি, আমরা ম্যাট্রিক্সটা গুণ করে দেই, তাহলে খেয়াল করে দেখি এই IR নট, এইটার ভ্যালু হবে এইটা মাল্টিপ্লাইড এইটা প্লাস এইটা মাল্টিপ্লাইড এইটা প্লাস এইটা মাল্টিপ্লাইড এইটা। তো আমরা হচ্ছে মাল্টিপ্লাই করি, IR নট ইজ ইকুয়াল টু হবে এই 1/3 আছে 1/3, তো প্রথম রো প্রথম কলামের সাথে মাল্টিপ্লাইড হবে 1, এটার সাথে মাল্টিপ্লাইড হলে হবে IR প্লাস 1, এই IY এর সাথে মাল্টিপ্লাই হবে প্লাস 1, IB এর সাথে মাল্টিপ্লাইড হবে। এখন আপনি অলরেডি দেখছেন যে IY এর ভ্যালুও 0, IB এর ভ্যালুও 0 এবং IF এর ভ্যালু হচ্ছে ফল্ট কারেন্টের সমান। সো আমরা যদি ফার্দার কনক্লুড করি, এই ভ্যালুটা আসতেছে হচ্ছে 1/3 অফ ফল্ট কারেন্ট। তাহলে আমরা কি পাইলাম? I নট এর ভ্যালু 1/3 অফ ফল্ট কারেন্ট। সিমিলারলি এই পজিটিভ সিকোয়েন্সের ভ্যালুটা যদি বের করি আর ফেজে, তাহলে এইটাও আসতেছে যে এখন এইটা বের করার জন্য আমার সেকেন্ড রো এর সাথে আমরা এই ফার্স্ট কলামটা মাল্টিপ্লাই করব। সো IR1 ইজ ইকুয়াল টু, অবশ্যই সামনে 1/3 থাকবে, and multiplied with 1 দিয়ে মাল্টিপ্লাই করলে IR কে IR থাকে, আলফা দিয়ে মাল্টিপ্লাই করলে IY কে আলফা IY হয়, এবং আলফা স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে IB কে আলফা স্কয়ার
দিয়ে আসতেছে। আবারও বলতেছি, অনেকের কাছে মনে হতে পারে স্যার একটু জিরো বারবার লিখতেছেন কেন? আমি আবারও বলতেছি ভেঙে ভেঙে দেখাচ্ছি যেন বুঝতে সুবিধা হয়। এটা জিরো। সো আই ওয়াই জিরো, দ্যাট মিনস মাল্টিপ্লাই করলে পুরোটাই জিরো হয়ে যাবে। আই বি জিরো, পুরোটাই মাল্টিপ্লাই করলে জিরো হয়ে যাবে। আর আই আর এর ভ্যালু আমরা কি জানি? আই এফ এর সমান। তাহলে এইটা ইজ ইকুয়াল টু আসতেছে 1/3 অফ আই এফ, which is exactly আই নটের সমান, এই আই আর নটের সমান। সিমিলারলি আপনারা এখন প্যাটার্ন যদি ধরতে পারেন বুদ্ধিমানের মতো, তাহলে আপনি বুঝতে পারতেছেন আই আর 2 এর ভ্যালুটাও কি আসবে? 1/3 অফ সিমিলারলি আই আর, অর্থাৎ এবার থার্ড রো, এইটা থার্ড রো এর সাথে আমার কি এই ফার্স্ট কলাম মাল্টিপ্লাইড হবে, যেহেতু কলাম আছে একটা। সো আই আর প্লাস আলফা স্কোয়ার আই ওয়াই প্লাস আলফা আই বি। সিমিলারলি এইটা জিরো, এইটা জিরো, আর এটা হচ্ছে আই এফ। সো মাল্টিপ্লাই করলে আসতেছে 1/3 অফ আই এফ। তাহলে একটা সুন্দর ইন্টারেস্টিং বিষয় ঘটে গেছে, দেখেন আই আর নটও 1/3 অফ আই এফ, আই আর ওয়ানও 1/3 অফ আই এফ, আই আর টু ও হচ্ছে 1/3 অফ আই এফ। তার মানে আমার জিরো সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্সের কারেন্টের ভ্যালু কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। তাহলে এই খুশিতে আমরা লিখতে পারি যে আই আর নট, অর্থাৎ জিরো সিকোয়েন্সের কারেন্ট আই ফেজে, পজিটিভ সিকোয়েন্সের কারেন্ট আই ফেজে এবং নেগেটিভ সিকোয়েন্সের কারেন্ট আই ফেজের, তাদের প্রত্যেকের মান হচ্ছে 1/3 অফ আই এফ। খুবই ইম্পর্টেন্ট একটা সম্পর্ক আমরা বের করলাম, খুব ইম্পর্টেন্ট একটা সম্পর্ক আমরা বের করলাম। তাহলে কি আমি এটা লিখতে পারি কিনা? এই যে দেখেন, এই যে এখান থেকে আমি এটা লিখতে পারি কিনা, যে একটু আগে তো দেখলেন যে 1/3 অফ আই এফ ইজ ইকুয়াল টু হচ্ছে আই আর নট। তাহলে এটা আমি অবশ্যই লিখতে পারি যে আমার ফল্ট কারেন্ট হচ্ছে 3 টাইমস অফ আই আর নট, অবশ্যই লেখা আছে। তাহলে খেয়াল করে দেখেন, আমার আসলে উদ্দেশ্য হচ্ছে এই যে এলজি ফল্ট হয়েছে, এই ফল্ট কারেন্টটা বের করা, এটা আমার মেইন উদ্দেশ্য। ওইটা বের করতে পারলে আমরা ফল্ট লেভেলও বের করে ফেলতে পারবো। ফল্ট লেভেল বের করে ফেলতে পারলে মোটামুটি আমাদের এই যে কয়েকটা জিনিসই তো জানা লাগে, তাই না? সো দ্যাট মিনস আমি যদি ফল্ট কারেন্টটা বের করতে চাই, আমার হচ্ছে জিরো সিকোয়েন্সের কারেন্টটা বের করতে হবে, এটা ইম্পর্টেন্ট। সো আমাদের টাস্ক সহজ হয়ে গেছে। এখন এইটা কিভাবে করা পসিবল? তো এখন আমাদের হেল্প নিতে হবে হচ্ছে কি, জিরো, আমরা হচ্ছে এই যে সিকোয়েন্স নেটওয়ার্ক যে আঁকা শিখছি, সেই সিকোয়েন্স নেটওয়ার্কে আপনাদের যদি মনে থাকে একটা জেনারেটরের সিকোয়েন্স নেটওয়ার্ক আমরা আঁকা শিখছিলাম এরকম, অর্থাৎ শুধুমাত্র জেনারেটর দিয়ে আঁকতেছি। কোথায় গেল, কোথায় গেল? এই যে সিকোয়েন্স নেটওয়ার্ক অফ এ সিঙ্ক্রোনাস জেনারেটর, তো সিঙ্গেল ফেজই তো আঁকবো। এটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্সের, এটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্সের, আর এটা হচ্ছে কি আমার জিরো সিকোয়েন্সের। তো আমাদের মোটামুটি সবটাই লাগবে। আমরা হচ্ছে আচ্ছা আবার রিড্র করি, এখান থেকে কপি না করে রিড্র করি। সো আবারও বলতেছি, এই জিনিসগুলো এখন আপনি বুঝতে পারতেছেন যে আমাদের লাগবে। সো আমরা হচ্ছে ধাপে ধাপে এই জিনিসগুলো ড্র করার চেষ্টা করি। সো প্রথমে পজিটিভ সিকোয়েন্সের নেটওয়ার্কটা ড্র করি। পজিটিভ সিকোয়েন্সের নেটওয়ার্কটা ছিল আমার ফেজ, রিঅ্যাকট্যান্স, সাথে হচ্ছে ফেজ ভোল্টেজটা। এটা হচ্ছে আমার পজিটিভ সিকোয়েন্সের মানে নেটওয়ার্কটা। পজিটিভ সিকোয়েন্সের জন্য এটা হয়ে যাবে Z1, আর ভোল্টেজ আমার আর ফেজের জন্য ইআরই থাকবে। সো কারেন্ট যখন এই দিক দিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে IR1 যাচ্ছে, IR1 যাচ্ছে। সো IR1 যাওয়ার ফলে এইখানে যে ভোল্টেজ ড্রপটা হবে, সেই ভোল্টেজ ড্রপটা হচ্ছে VR1, which is equal to ER কে যদি প্লাস ধরি, ER মাইনাস IR1 Z1। আপনি হচ্ছে KVL অ্যাপ্লাই করলে দেখবেন এটাই আসতেছে, ঠিক আছে? এটা অলরেডি আমি হচ্ছে ডিরাইভ করে দেখাইছি, সো আবার বারবার দেখাইতে দরকার নাই গেছে। সো এরপর যদি আমরা হচ্ছে ড্র করি নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্কটা, আমরা জানি পজিটিভ সিকোয়েন্সের নেটওয়ার্ক থেকে ভোল্টেজ সোর্সটা বাদ দিয়ে দিলেই আমার নেগেটিভ সিকোয়েন্সের নেটওয়ার্কটা চলে আসবে। সো এই নেটওয়ার্কটা বেসিক্যালি কি করে? এই নেটওয়ার্কটা করে জাস্ট আমার হচ্ছে একটা ফেজ রিঅ্যাকট্যান্স আর দুইটা টার্মিনাল এখানে চলে আসে। যেহেতু নেগেটিভ সিকোয়েন্স, আমার ইম্পিডেন্স হবে Z2 এবং কারেন্ট যেটা ফ্লো হবে সেটা হচ্ছে IR2, এবং এটার ফলে আমার যে ভোল্টেজ ড্রপ হবে সেটা আমরা জানি, সেটা হচ্ছে VR2, which is equal to minus IR2 Z2। এটা আমরা করে ফেললাম। দেন আমরা যখন নেগেটিভ সিকোয়েন্সের নেটওয়ার্কটা আঁকা শিখছিলাম, অবশ্যই আমরা জানি যে আমাদের কি করতে হইতো, আমাদের নিউট্রালের পথটাও কি করতে হইতো, ইনক্লুড করতে হইতো। কারণ আমরা জানি এই নিউট্রালের পথ সহই হচ্ছে আমার কি জিরো সিকোয়েন্সের কারেন্টটা ফ্লো করবে। সো আমরা যখন জিরো সিকোয়েন্সের নেটওয়ার্কটা আঁকবো, সো প্রথমে তো আমার হচ্ছে ফেজের
আমার রিঅ্যাকট্যান্সটা থাকবে, সাথে আমরা কি করব এই নিউট্রালের যে রিঅ্যাকট্যান্সটা আছে সেটাও অ্যাড করে দিতাম। সো ফেজের রিঅ্যাকট্যান্সটা হচ্ছে 0 আর নিউট্রালের হচ্ছে কি Zn, এবং সাথে আমরা জানি কি 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। কেন করতে হয় এটা অলরেডি এক্সপ্লেন করছি লাস্ট লেকচারে। সো এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হবে হচ্ছে I R নট, এর ফলে আমার ভোল্টেজ ড্রপ হবে এই জায়গায় V R নট which is equal to minus I R নট multiplied with এই দুইটার সামেশন which is Z নট প্লাস 3 দিয়ে মাল্টিপ্লাইড হবে 3Zn। আমি আপনাদেরকে বলছিলাম অনেক জায়গায় এই দুইটাকে একসাথে কম্বাইন করে Z ইকুইভ্যালেন্ট লেখে, বাট আমরা এটা লিখবো না। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার তিনটা কম্পোনেন্টের সিনারিও। এখন আপনি আমাকে খেয়াল করে দেখেন, এই যে মাত্র আমি বের করলাম যে তিনটা কম্পোনেন্টেরই কারেন্টের মান সমান, তিনটা কম্পোনেন্টেরই কারেন্টের মান কি সমান। তো আপনি আমাকে বলেন তো যে কতগুলো একাধিক কম্পোনেন্ট কোন কানেকশনে কানেক্টেড থাকলে তাদের প্রত্যেকের মধ্যে দিয়ে একই কারেন্ট ফ্লো হয়? কেউ কি আমাকে বলতে পারবেন? অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে দেখেন প্রত্যেকটা সিকোয়েন্স নেটওয়ার্কের কারেন্ট কি সেম, আর এখানে আমি সিকোয়েন্স নেটওয়ার্ক গুলো ড্র করছি। তাহলে এই নেটওয়ার্ক গুলো কিভাবে কানেক্টেড থাকলে একটা আরেকটার সাথে প্রত্যেকটার সেম কারেন্ট ফ্লো হবে প্রত্যেকটার ভিতর দিয়ে? কিভাবে কানেক্টেড স্যার থাকে? সিরিজে কানেক্ট ডেল্টা থাকে। কানেক্টেড, কেউ রেসপন্স করেন? স্যার ডেল্টা কানেকশনে কানেক্টেড। কি রে ভাই, এই সবাই কি ঘুমাইতেছে নাকি? তারা একটু চেক দিই তো। এই আচ্ছা, প্রথম স্ক্রিনে ছবি আসতেছে এমডি হৃদয়। এই এমডি হৃদয়, আপনি বলেন তো কি হবে কানেকশন এখানে? স্যার জিরো সিকোয়েন্সে হ্যালো, হ্যালো হ্যাঁ হৃদয় বলেন। স্যার জিরো সিকোয়েন্সে কানেক্ট থাকলে আবার একটু বলেন, আমি শুনি নাই। স্যার বললাম জিরো সিকোয়েন্সের ফলে কি? না না না, আমি প্রশ্নটা বলতে চাচ্ছি, আচ্ছা উদাহরণ দিয়ে বুঝাই। আচ্ছা ঠিক আছে, আমি একটু বুঝাই দিই, মনে হয় বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আমি বলতে চাচ্ছি যে স্বাভাবিকভাবে ধরেন আমার কাছে তিনটা রেজিস্ট্যান্স আছে, তিনটা রেজিস্ট্যান্স আছে। এইটার ভিতর দিয়েও 1 এম্পিয়ার কারেন্ট যাইতে হবে, এইটার ভিতর দিয়েও 1 এম্পিয়ার কারেন্ট যাইতে হবে, এইটার ভিতর দিয়েও 1 এম্পিয়ার কারেন্ট যাইতে হবে। তো এই স্যার তিনটা সিরিজে রেজিস্ট্যান্স কানেক্ট থাকলে এক্স্যাক্টলি আমি এটা শুনতে যাচ্ছি। আমি আপনাদেরকে আমি তো আপনাদেরকে বলছি যে এই যে কম্পোনেন্ট গুলো আমরা ডিরাইভ করতেছি, আলটিমেটলি কি করব, এই কম্পোনেন্ট গুলো সুপারপজিশন হবে না? এই যে দেখেন এই তিনটা কম্পোনেন্ট কি করলে হয়, যোগ করে আমি ফাইনাল হচ্ছে আমার ফেজের কারেন্টটা পাই। তার মানে এই কম্পোনেন্ট নেটওয়ার্ক যে আমি ড্র করছি, এই তিনটাকে তো আমার সামহাউ একসাথে করতে হবে বা একটা জায়গায় আনতে হবে, অর্থাৎ ভেক্টর সাম করতে হবে তিনটা। সো কিভাবে কানেক্টেড করলে বা তিনটাকে একটা জায়গায় নিয়ে আসলে আমি তাদের মধ্যে দিয়ে একই কারেন্ট ফ্লো করাইতে পারবো? কারণ আমার কারেন্টের ইকুয়েশন এটাই বলতেছে তাদের প্রত্যেকটা সিকোয়েন্স নেটওয়ার্কের মধ্যে দিয়ে একই কারেন্ট ফ্লো হচ্ছে, যেটা হচ্ছে 1/3 অফ ফল্ট কারেন্ট। তার মানে এটা আমার কি করতে হবে, এটা শুধুমাত্র সিরিজে কানেক্টেড থাকলেই পসিবল। অর্থাৎ এটা যদি এই তো আলটিমেটলি কারেন্টটা এদিক দিয়ে আসবে, এই কারেন্টটা এদিক দিয়ে ফ্লো হবে, এদিক দিয়ে ফ্লো হবে। তার মানে প্রত্যেকের ভিতর দিয়ে 1 এম্পিয়ার কারেন্ট কি হতে পারবে, ফ্লো হতে পারবে। তার মানে আলটিমেটলি এই যে তিনটা সিকোয়েন্স নেটওয়ার্ক আছে, একে কানেক্ট করতে হবে আমার সিরিজে। তো সিরিজে যদি আমি কানেক্ট করতে চাই, এইটার সাথে এটা কানেক্টেড, এইটার সাথে এটা কানেক্টেড, এন্ড ফাইনালি একটু বড় হয়ে যাচ্ছে, বাট আলটিমেটলি এটার সাথে এটা কানেক্টেড হবে। তাহলে এখন আপনি খেয়াল করে দেখেন এই প্রত্যেকটার ভিতর দিয়ে এই দিক দিয়ে হচ্ছে 1/3 অফ IF। তার মানে এই যে দেখেন IR নট এর ভ্যালু 1/3 অফ IF এই দিক দিয়ে ফ্লো করতেছে। আবার এটা এদিক দিয়ে যাবে, IR2 এর সমান ফ্লো হবে which is 1/3 অফ IF, 1/3 অফ IF। ডেফিনেটলি এটাও এদিক দিয়ে ফ্লো হবে, দ্যাট মিন্স IR1, যেটাও কিনা আলটিমেটলি 1/3 অফ IF হবে। সো এরা আসলে বেসিক্যালি কি সিরিজে কানেক্টেড, এরা সিরিজে কানেক্টেড। সো এই জিনিসটা আমরা বুঝতে পারছি কিনা আমাকে বলেন, কেউ বলেন এই জিনিসটা বুঝতে পারছি কিনা?
জি স্যার বুঝছি। আচ্ছা, সো এখন খেয়াল করে দেখেন, এখন আসবে হচ্ছে আমাদের পরের অস্ত্র। সেই অস্ত্রটা হচ্ছে আমরা অলরেডি বলে আসছি যে যেহেতু আমার এই আর ফেজের লাইনটা ডিরেক্টলি গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে গেছে, দ্যাটস ওয়াই এই ফেজের এই পয়েন্টের ভোল্টেজটা ভিআর এর ভোল্টেজটা কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে। এইটা আমার আরেকটা অ্যাচিভমেন্ট বা হচ্ছে আরেকটা ক্লু আমার পরবর্তী পদক্ষেপের জন্য। তার মানে আমি বলতে পারি ভি আর এই ফেজ ভোল্টেজটা কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে। আবার আমরাও জানি ভিআর এই ভোল্টেজটা বেসিক্যালি এই তিনটা কম্পোনেন্টের সামেশন, অর্থাৎ ভিআর এর জিরো সিকোয়েন্সের কম্পোনেন্ট, ভিআর এর পজিটিভ সিকোয়েন্সের কম্পোনেন্ট এবং ভিআর এর নেগেটিভ সিকোয়েন্সের কি কম্পোনেন্ট। এখন আপনি খেয়াল করে দেখেন ভিআর এর জিরো সিকোয়েন্সের কম্পোনেন্টের যে ভোল্টেজটা, ভোল্টেজ ড্রপটা, এটা আমি অলরেডি বের করে ফেলছি। তার মানে আমি ইকুয়েশনে এখন এটা বসাই দিতে পারবো। ইজ ইকুয়াল টু ইকুয়েশন আসছে মাইনাস আই আর নট ইন্টু জেড নট প্লাস 3ZN প্লাস এখন হচ্ছে VR1 পজিটিভ সিকোয়েন্সের যে ভোল্টেজ ড্রপটা, এটা হচ্ছে ER মাইনাস IR1 Z1। সো এটা এখানে বসাই দিচ্ছি, ER মাইনাস IR1 Z1 প্লাস V2 VR2 অর্থাৎ নেগেটিভ সিকোয়েন্স ভোল্টেজের ভোল্টেজ ড্রপটা এই আর ফেজের জন্য, সেটা হচ্ছে মাইনাস I2 IR2 Z2। এটা হচ্ছে মাইনাস মাইনাস, তো প্লাসটা আসলে উঠে যাবে, প্লাসটা উঠে যাবে। সো এটা হবে মাইনাস IR2Z2, আর এইখানে আসতেছে হচ্ছে আমার কি VR, আর VR এর ভ্যালু আমার কিসের সমান, জিরোর সমান। তার মানে আমি আলটিমেটলি বলতে পারি এই যে এই পাশে আমার পুরো জিনিসটা আছে, এই পুরো জিনিসটা অ্যাকচুয়ালি আমার কিসের সমান, জিরো এর সমান। তার মানে এই পাশে আমি লিখে দিই এই পুরো জিনিসটাই কি আমার জিরো এর সমান। আমি কিন্তু উদ্দেশ্য থেকে বিচ্যুত হইলে আমার হবে না। আমার উদ্দেশ্য ছিল যে সামহাও আমি কি করব, এই আই আর নট এর ভ্যালুটা বের করব। এই আই আর নট এর ভ্যালু বের করে ফেলতে পারলে কি আমার ফল্ট কারেন্টটা বের হয়ে যাবে। এখন খেয়াল করে দেখি এই আইআর নট আর IR1 আর IR2 এদের ভ্যালু সবগুলো কি সেম। তার মানে সবগুলোকে আইআর নট দ্বারা কি করে দিতে পারবো, রিপ্লেস করে দিতে পারবো। তার মানে আমার পরবর্তী যেই মুভটা থাকবে সেটা হচ্ছে মাইনাস IR0 Z0 প্লাস 3ZN মাইনাস প্লাস ER। এখন আর IR1 লিখবো না, কারণ IR1 আর IR0 এর ভ্যালু কি সেম। সো IR0 Z1 মাইনাস IR2 লিখবো না, কি লিখবো, IR0 Z2। এখন দেখেন প্রত্যেকটা থেকে মাইনাস IR0 কি কমন যায়, সো আমরা কমন নিচ্ছি। সো প্রত্যেকটা থেকে মাইনাস। আচ্ছা, বাই দ্য ওয়ে আমরা কি করতে পারি, ইয়ার এর সাথে যেহেতু IR0 নাই, এটাকে এই পাশে পাঠাই দিই। সো এই পাশে পাঠাই দিলে ER এই পাশে চলে আসলো, আর এখানে আসছে মাইনাস IR0, ভেতরে থাকতেছে হচ্ছে Z0 প্লাস 3ZN প্লাস, যেহেতু মাইনাস কমন নিয়ে নিছি, Z1 প্লাস Z2। আর আমার দরকার হচ্ছে IR0 এর ভ্যালু বের করা। সো আমি হচ্ছে IR0 এর ভ্যালুটা বের করতে চাচ্ছি। IR0 is equal to ER ডিভাইডেড বাই, এই পুরোটা জিনিস কি চলে আসবে, নিচে চলে আসবে। আচ্ছা, খেয়াল করে দেখি এখানে আমাদের একটা মিস্টেক হয়েছে। এই যে ER এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এখানে মাইনাস ER হবে, ঠিক আছে। সো মাইনাস মাইনাস এটা কি করে দিলাম, আমরা মোকাবিলা করে দিলাম। তাহলে আমার নিচে থাকতেছে হচ্ছে Z0 প্লাস 3ZN প্লাস Z1 প্লাস Z2। সো সুন্দর করে যদি আমরা লিখি তাহলে IR0 এটার ভ্যালু আসতেছে হচ্ছে আর ফেজের ভোল্টেজ ডিভাইডেড বাই Z1 প্লাস Z2 প্লাস Z0 প্লাস 3ZN। এখন কিন্তু আমাদের কাজ শেষ হয় না, এটা হচ্ছে IR0 এর ভ্যালু। বাট আমার কি দরকার, আমার দরকার হচ্ছে ফল্ট কারেন্ট। এই ফল্ট কারেন্ট হচ্ছে IR0 এর কি 3 টাইমস। তার মানে আমাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আমি যদি ফল্ট কারেন্টটা বের করতে চাই। সো দ্যাট মিন্স আমার ফল্ট কারেন্ট IF এর ভ্যালু হবে 3 টাইমস অফ IR0, which is equal to 3ER divided by Z1 plus Z2 plus Z0 plus 3ZN। এটাই হচ্ছে আমার
এলজি ফল্টের ক্ষেত্রে ফল্ট কারেন্ট বের করার ফর্মুলা। এটাই হচ্ছে আমার এলজি ফল্টের ক্ষেত্রে ফল্ট কারেন্ট বের করার ফর্মুলা। ঠিক আছে? সো আপনি বলতে পারেন স্যার এত এত কিছু দেখলাম, এত কিছু হয়ে গেল, এখন মানে এটা জিনিসটা কঠিন কঠিন লাগতেছে। আমি আপনাকে বলতেছি, আপনার ম্যাথ করার জন্য ফর্মুলা লাগবে এইটা। অথবা এতক্ষণ যে ডিরাইভেশনটা দেখাইছি এটা শুধু কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য দেখাইছি। সো ম্যাথ করার সময় জাস্ট আপনি ফর্মুলাটা যদি প্রপারলি ইউজ করতে পারেন, ভ্যালুগুলো বসায় আপনার ম্যাথ কি হয়ে যাবে। আমরা একটা প্রবলেম সলভ করে দেখবো, সমস্যা নাই। অর্থাৎ এই ফর্মুলাটা কিভাবে আসলে, আমি চাইলে এই ডিরেক্ট এই ফর্মুলা দেখায় ম্যাথ করাই দিলে পারতাম, বাট মানে এরকম এরকম লেকচার বা এভাবে আমি পড়াই না, এই স্টাইলটা আমার পছন্দ না। সো কেন এই ফর্মুলাটা আসলো এটা আমি হচ্ছে ডিটেলস এক্সপ্লেইন করলাম, যদিও আলটিমেটলি এই ফর্মুলাটাই আমার লাগবে, ডেরিভেশনটা ওই আহামরি ভাবে লাগবে না। বাট কনসেপ্ট ক্লিয়ারের জন্য এই ডেরিভেশনটা অনেক অনেক ইম্পর্টেন্ট ছিল। সো দ্যাটস ওয়াই আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই এলজি ফল্টের জন্য, এটা অবশ্যই এলজি ফল্টের জন্য কারেন্ট বের করার ফর্মুলা হচ্ছে এটা। এখন হোয়াট অ্যাবাউট, অনেকের প্রশ্ন থাকতে পারে যে আচ্ছা স্যার আমাদের যে আর ফেজটাতে ফল্ট হয়েছে, এই যে আর ফেজটা ছিল, এই যে আর ফেজটা যে ছিল, এই যে আর ফেজটা এটা তো গ্রাউন্ডের সাথে লেগে গেছে, ডিরেক্ট গ্রাউন্ডের সাথে লেগে গেছে। হোয়াট অ্যাবাউট যদি ডিরেক্ট গ্রাউন্ডের সাথে না লেগে একটা ইম্পিডেন্সের থ্রুতে কানেক্টেড হইতো, একটা ইম্পিডেন্সের থ্রুতে যদি কানেক্টেড হইতো, যেমন সিনারিওটা হচ্ছে এটা হচ্ছে আমার ফেজ। সো এখানে হচ্ছে সে একটা ইম্পিডেন্সের থ্রুতে বেসিক্যালি হচ্ছে গ্রাউন্ডে কানেক্টেড হয়েছে, ধরলাম ফল্টটা হয়েছে এই দিক দিয়ে, তার মানে ফল্ট কারেন্টটা এই ফল্ট ইম্পিডেন্সের থ্রু দিয়ে ফ্লো হবে, অর্থাৎ আর ফেজের কারেন্টটা। তখন সিনারিও কি হইতো মনে রাখবেন, যদি এরকম সিনারিও হয়, অর্থাৎ ফল্ট এলজি ফল্ট হয়েছে বাট একটা ইম্পিডেন্সের থ্রুতে গ্রাউন্ড কানেক্টেড হয়েছে। সো এই ধরনের সিনারিওতে আপনি হচ্ছে এটাকে কি বলতে পারি, ফল্ট থ্রু অ্যান ইম্পিডেন্স। এই সিনারিওতেও সেম জিনিস, নিউট্রালের ক্ষেত্রে যা করছি এখানেও তা করব। লিটারালি ফর্মুলাটাতে এই পোর্শনটাতে হচ্ছে আমার ZF টা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। আর যেহেতু আমাদের ওই নিউট্রালের মতো চিন্তা করতে হবে, আমাদের এইটাকেও কি করতে হবে, 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। এইটারও একটা ডিরাইভেশন আছে, আমি আপনাদের সাথে যে নোটটা শেয়ার করছি নোটের মধ্যে এই ডিরাইভেশনটা আছে, আপনারা চাইলে দেখতে পারেন, সমস্যা নেই। বাট আমি হচ্ছে ওইটা দেখাইলাম না, বাট মেইন ডিরাইভেশনটা আমি দেখাই দিছি। সো আলটিমেটলি যদি ফল্টের থ্রুতেও হয়, আপনি দেখবেন ওভারঅল ফর্মুলাতে কি শেষে এসে 3ZF বা ফল্টের ইম্পিডেন্সটা কি হচ্ছে, যোগ হচ্ছে। তার মানে এটা আহামরি কোনো চেঞ্জেস আসলে আলটিমেটলি আমার হচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, সো আর যদি বেসিক্যালি হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড হয়ে যায়, তার মানে ইম্পিডেন্সের ভ্যালু কি হয়ে যায়, ফল্টের ইম্পিডেন্স 0 হয়ে যায়, তখন এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। সো এটা আমাদের আগের ফর্মুলাটারই সমর্থন করে। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা একটা প্রবলেম সলভ করব। তো চলেন আমরা হচ্ছে প্রবলেমটা দেখি। আচ্ছা, বাই দ্য ওয়ে এতক্ষণ আপনাদেরকে এইটাই পড়াইছি, সো এই জিনিসটা আই গেস আপনারা বুঝতে পারছেন। সো এখন হচ্ছে আমরা একটা প্রবলেম সলভ করব। এই প্রবলেমটাকে আমরা হচ্ছে কাট করে নিয়ে যাই। আচ্ছা, এই প্রবলেমটা আমাকে কি বলতেছে, 3 phase 10 MVA 11 kV alternator is having x0, তার মানে এটা বোঝাচ্ছে আমার জিরো সিকোয়েন্সের রিঅ্যাকট্যান্স, x1 এটা বোঝাচ্ছে আমার পজিটিভ সিকোয়েন্সের রিঅ্যাকট্যান্স, x2 এটা আমার বোঝাচ্ছে নেগেটিভ সিকোয়েন্সের রিঅ্যাকট্যান্স। সো আমাকে বলতেছে যে একটা অল্টারনেটর বা জেনারেটর আছে, এইটার পজিটিভ, নেগেটিভ এবং জিরো সিকোয়েন্সের রিঅ্যাকট্যান্স গুলোর ভ্যালু হচ্ছে এই। Assuming that the alternator is not loaded, find the ratio of the fault currents for LG fault to 3-phase fault. অর্থাৎ খেয়াল করে দেখি, assuming the alternator is not loaded, তার মানে আমার লোড কারেন্ট কি হবে, প্রিভিয়াসলি প্রি ফল্টের যেই কারেন্ট থাকবে সেটা কি হবে, 0 হবে, মানে লোড কারেন্ট নাই। তো আমাকে বলতেছে যে এই সিনারিওতে তুমি অ্যাজিউম করে নাও এই যে ভ্যালুগুলো দেওয়া আছে। এখন তুমি আমাকে বলো যে এই জেনারেটরেই যদি হচ্ছে এলজি ফল্ট হয়, এই জেনারেটরেই যদি এলজি ফল্ট হয়,
আবার এই জেনারেটরেই যদি তোমার 3 ফেজ ফল্ট হয়, অর্থাৎ ট্রিপল এল ফল্ট বা ট্রিপল এলজি ফল্ট যদি হয়, তাহলে এই দুইটার কারেন্টের ফল্ট কারেন্টের রেশিও কি হবে, অর্থাৎ কোনটা বেশি ফল্ট কারেন্ট হবে। দুইটা কন্ডিশন দেওয়া। একটা কন্ডিশন হচ্ছে নিউট্রাল ইজ সলিডলি গ্রাউন্ডেড, অর্থাৎ নিউট্রালের সাথে কোনো ইম্পিডেন্স নাই, সলিডলি আমরা গ্রাউন্ড করে দিছি। আরেকটা হচ্ছে নিউট্রাল ইজ গ্রাউন্ডেড থ্রু এন জেডএন 0.1 পার ইউনিট। তার মানে আমরা তো জানি যে 3 ফেজ বা সিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিস খুবই সহজ, বাট অ্যাসিমেট্রিক্যাল ফল্ট বা এলজি টাইপের ফল্ট এগুলোতেই আমার হচ্ছে ফর্মুলাটা আমরা দেখব। তার মানে আমরা হচ্ছে ফর্মুলা যেহেতু আমাদের জানা আছে, আমরা হচ্ছে আমাদের সলিউশনের দিকে চলে যাই। সো ফার্স্ট কেসটা হচ্ছে যখন আমার নিউট্রাল ইজ সলিডলি গ্রাউন্ডেড, তার মানে আমি হচ্ছে সিনারিওটা বিল্ড করি, খুব সংক্ষেপে বিল্ড করি। এটা হচ্ছে আমার জেনারেটর আছে, এইভাবে হচ্ছে কানেক্টেড আছে আমার জেনারেটর। প্রতিটা ফেজে হচ্ছে আমার রিঅ্যাকট্যান্স আছে প্রতিটা ফেজে, এবং সলিডলি গ্রাউন্ডেড মানে এটা ডিরেক্টলি নিউট্রালের সাথে কানেক্টেড হয়ে গেছে। এটা হচ্ছে প্রথম কেসটা। সো প্রথম কেসটার ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে আমাদের 3 ফেজ ফল্টের কারেন্ট কত আসে, তারপর দেখব হচ্ছে এসএলজি ফল্টের কারেন্ট কত আসে। সেম ডিভাইসে যদি দুইটা ডিফারেন্ট টাইপের ফল্ট হয়, কারেন্টগুলো কি হয় তার রেশিও চাইছে, আমরা দুইটাকে পরে ভাগ করব। সো আমরা দেখি যেহেতু নতুন বের করছি, আমরা দেখি ফল্ট কারেন্ট ফর সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, অর্থাৎ এলজি ফল্টের ক্ষেত্রে কারেন্টের ফর্মুলাটা দেখি। আমরা ফর্মুলা কি জানি, আমাদের ফর্মুলা একটু আগে যে দেখে আসলাম 3ER ডিভাইডেড বাই Z1 প্লাস Z2 প্লাস Z0 ব্লা ব্লা ব্লা, এগুলো হচ্ছে আসবে। তো আমরা ফর্মুলাটা হচ্ছে লিখি, এটা একটু এই পাশে সরাই, আরে ঝামেলা, এটাকে হচ্ছে একটু এই পাশে সরাই। হ্যাঁ, এই পাশে সরাই। সো আমরা ফর্মুলাটা লিখি 3ER Z1 plus Z2 plus Z0 plus 3ZN plus 3ZF। তো খেয়াল করে দেখি, আমাদেরকে বলছে সলিডলি গ্রাউন্ডেড, তার মানে আমার নিউট্রালের কোনো কি নাই, ইম্পিডেন্স নাই, এটার ভ্যালু 0। তার মানে যেহেতু আমার ফল্টের কোনো ইম্পিডেন্সের কথা বলে নাই, না বললে এটার ভ্যালু কি হবে, 0 হবে, এটা আমরা ইউজ করব না। এখন খেয়াল করে দেখি, আমরা যে ইম্পিডেন্সের ভ্যালুটা ইউজ করতেছি, এই যে ইম্পিডেন্স এই Z ইজ ইকুয়াল টু কি R প্লাস JX। তার মানে এখানে শুধুমাত্র X এর ভ্যালু দেওয়া আছে, তার মানে এটা শুধুমাত্র রিঅ্যাকট্যান্সটাকেই দিচ্ছে, অর্থাৎ R এর ভ্যালুটা দেওয়া নাই। R এর ভ্যালু থাকলেও আমরা এইভাবেই করতাম, বাট দেওয়া যেহেতু নাই, তো Z1 আসলে এখানে কি X1 এর ভ্যালুটাই রিপ্রেজেন্ট করতেছে। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে যদি ফার্দার মডিফাই করে 3ER এটা লিখলাম, এটাকে লিখতে পারি হচ্ছে X1 অর্থাৎ পজিটিভ সিকোয়েন্সের রিঅ্যাকট্যান্স, এটাকে লিখতে পারি X2, এটাকে লিখতে পারি কি X0, আর বাকি দুইটা কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। সো এখন হচ্ছে আমরা তো জানি যে আমাদের ফেজ ভোল্টেজগুলো আমরা কি 1 পার ইউনিট রাখি এবং 0 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, এটা হচ্ছে আমাদের ভ্যালু। এবং স্বাভাবিকভাবে X0 এর ভ্যালু দেওয়া হচ্ছে আমার 0.05 পার ইউনিট, এবং অবশ্যই সাথে কি অ্যাড করতে হবে, এখানে দেখে যাচ্ছি আমরা এই যে J অ্যাড করতে হবে। সো X1 এর ভ্যালুটা প্রথমে নিচ্ছি, X1 এর ভ্যালুটা হচ্ছে এইটা। সো X1 এর ভ্যালু হচ্ছে আমার J 0.2 পার ইউনিটেই আছে, সমস্যা নাই। এরপর হচ্ছে X2 এর ভ্যালু হচ্ছে এইটা, J 0.15 প্লাস, এরপরে X0 এর ভ্যালু হচ্ছে J 0.05, এটার ভ্যালু হচ্ছে আমরা বসাই দিলাম। আলটিমেটলি ক্যালকুলেট করলে আমার কারেন্টের ভ্যালু চলে আসতেছে মাইনাস J 7.5 পার ইউনিট। এখন অ্যাকচুয়াল ভ্যালু বের করতে হবে না, কারণ এইখানে আমার রেশিও চাইছে। সো পার ইউনিট ভাগ করলেও আমি সেম রেশিও পাবো, কারেন্ট ভাগ করলেও কি আমরা সেম রেশিও পাবো। সো যেহেতু রেশিও চাইছে, আমার আর আলাদা করে দেখার দরকার নাই। আচ্ছা, এটা হচ্ছে আমার প্রথম কন্ডিশনটার জন্য, যদি আমার ফল্ট হয় তাহলে এসএলজি ফল্টে কারেন্ট কত হবে সলিডলি যখন গ্রাউন্ডে। সো এরপর দেখবো 3 ফেজ ফল্টে আমার কারেন্টটা কত হয়। তাহলে আমরা 3 ফেজ ফল্টের জন্য কারেন্টটা দেখি। 3 ফেজ ফল্টের জন্য কারেন্টটা দেখতেছি। সো ফল্ট কারেন্ট ফর 3 ফেজ। সো 3 ফেজ কারেন্টের জন্য, ফল্টের জন্য আমরা ফর্মুলা ইজিলি আমাদের জানা আছে যে ফেজ ভোল্টেজ ডিভাইডেড বাই X ইকুইভ্যালেন্ট, JX ইকুইভ্যালেন্ট, এটা আমাদের জানা আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে অনেকে মিসলিডিং করতে পারে, এখানে যেগুলো লিখে দিই, তাহলে অনেকে হচ্ছে ভুল করতে পারে, যেহেতু Z থেকে X লিখছি, সো সাথে অবশ্যই যেগুলো লিখে দেওয়া দরকার। সো ER এর ভ্যালু অলরেডি আমরা জানি 1 পার ইউনিট এবং 0 ডিগ্রি অ্যাঙ্গেল, এবং ডিভাইডেড বাই JX ইকুইভ্যালেন্ট। এখন X ইকুইভ্যালেন্ট আমরা হচ্ছে কিভাবে ধরবো, মনে রাখবেন আনসিমেট্রিক্যাল ফল্টে X0, X1, X2 থাকে, কিন্তু সিমেট্রিক্যাল ফল্টে এগুলো থাকে না। তার মানে আমার নরমাল ইম্পিডেন্স বুঝাইতে হবে। আর আমরা কি বলছিলাম যে পজিটিভ সিকোয়েন্সের
যেই ভোল্টেজ হোক বা ইম্পিডেন্স হোক, এটা কি আমার নর্মাল অবস্থায় বা ব্যালেন্সড অবস্থার কি ইম্পিডেন্স বা ভোল্টেজ রিপ্রেজেন্ট করে। তার মানে এই যে এক্স ইকুইভ্যালেন্ট আমি এখানে বসাবো, এখানে আসলে আমি কি পজিটিভ সিকোয়েন্সের ভ্যালুটা বসাবো, এই বেসিকটা অবশ্যই মাথায় রাখতে হবে। সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে পজিটিভ সিকোয়েন্সেরটা বসাবো, 0.2 পার ইউনিট আসবে। সো এখন যদি আমি ডিভাইড করি, এটার ভ্যালু আসলে আসবে হচ্ছে -j5 পার ইউনিট। সো এখন হচ্ছে আমাকে রেশিও নিতে হবে। সো আমি যদি হচ্ছে রেশিও নেই, সো সো দ্য রেশিও হচ্ছে আমাকে বলছে ফাইন্ড দ্য রেশিও অফ ফল্ট কারেন্ট এলজি টু থ্রি ফেজ। তার মানে এলজিটা উপরে থাকবে আর থ্রি ফেজটা কি থাকবে, নিচে থাকবে। তার মানে হচ্ছে আমি এসএলজি বা এলজি ফল্ট এর কারেন্ট ডিভাইডেড বাই হচ্ছে আমার থ্রি ফেজের কারেন্টের রেশিও নিচ্ছি। একটা হচ্ছে -j7.5 আর একটা হচ্ছে -j5। সো আমি যদি হচ্ছে দুইটাকে ভাগ করি, রেশিও আসবে হচ্ছে 1.5। এটাই হচ্ছে আমার অ্যান্সার। সো দেখতে পাচ্ছি যে 1.5 টাইমস হায়ার কারেন্ট কি হচ্ছে, এটাতে ফ্লো হচ্ছে। কারো কি কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন নাই? এই আপনারা কি বুঝছেন আমি কি পড়াইতেছি? স্যার Z10 আর ZF টা জি একটু স্যার। বুঝাইলে ভালো। কি কি আবার আবার একজন বলেন, প্রশ্ন করছিলেন একজন কি? স্যার Z10 ZF যে জিরো হলো এটা একটু বুঝাইলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, খেয়াল করে দেখেন এই জেডএন আসলে থাকে কোথায়। জেডএন থাকে হচ্ছে এই জায়গাটাতে, অর্থাৎ জেডএন এই পজিশনটাতে থাকে, তারপর এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়। কিন্তু আমাকে বলছে এটা সলিডলি গ্রাউন্ডেড। সলিডলি গ্রাউন্ডেড মানে এইখানে কোনো ইম্পিডেন্স নাই, ডিরেক্টলি কানেক্টেড হয়ে গেছে। সো যদি ডিরেক্টলি কানেক্টেড হয়ে যায়, এটা শর্ট হয়ে গেছে না, তার মানে ইম্পিডেন্সের ভ্যালু কত, 0। বুঝতে পারছেন? ইম্পিডেন্স না থাকার কারণে এটার ভ্যালু কি হয়েছে, 0 হয়েছে। সলিডলি গ্রাউন্ডে এটাই বুঝাইছে। আর যেহেতু আলাদা করে ফল্টের কোনো ইম্পিডেন্সের কথা বলা নাই, না বলা থাকলে এটা আমরা 0 ধরে নিই, ঠিক আছে? আলাদা করে উল্লেখ করলে তখন হচ্ছে এটার ভ্যালুটা ধরি। আচ্ছা, এরপরে আমাকে বলছে নিউট্রাল ইজ গ্রাউন্ডেড সেকেন্ড কন্ডিশনের জন্য। তো ফার্স্ট কন্ডিশন যখন সলিডলি গ্রাউন্ডেড হয়, তখন আমরা দেখলাম রেশিওটা এটা আসতেছে, রেশিওটা আসতেছে 1.5। এখন সেকেন্ড সিনারিওতে চাই। সেকেন্ড সিনারিওটা হচ্ছে আমরা এইভাবে, হ্যাঁ বলেন। স্যার ওই থ্রি ফেজের ফল্ট কারেন্টটা স্যার বের করা আর একটু যদি একটু বলতেন। আচ্ছা, আপনারা ভুলে গেছেন হয়তো, এই প্রথমেই কিন্তু দেখাইছিলাম। আচ্ছা, আবার আমি একটু রিক্যাপ করতেছি আমাদের জিনিসগুলো রিক্যাপ করি। কোথায়, ওরে বাবা, এত ফল্ট অনেকদিন যাবত পড়াচ্ছি। সলিডলি গ্রাউন্ডেড, এই যে সলিডলি গ্রাউন্ডেড আমি হচ্ছে একদম ডিটেলস এক্সপ্লেন করছিলাম জিনিসগুলো আসলে কি। জিরো সিকোয়েন্স, এইটা হচ্ছে আলফা অপারেটর। আচ্ছা, ফল্ট অ্যানালাইসিস সিমেট্রিক্যাল কম্পোনেন্টের পোর্শনটা পড়াইছিলাম। আচ্ছা, এখানে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট হচ্ছে পড়াইছি। এর আগে হচ্ছে আমি পড়াইছিলাম থ্রি ফেজ ফল্ট। এই যে খেয়াল করে দেখেন, এই যে থ্রি ফেজ ফল্ট হওয়ার জন্য, ওরে বাবা বোঝা যাচ্ছে এটা, এই যে থ্রি ফেজ, এই যে থ্রি ফেজ ফল্ট, এই যে দেখেন এইখানে ফল্ট কারেন্ট বের করার জন্য গেল কোথায়, সিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিস এখানে থাকবে। এই যে এইখানে দেখেন, এইখানে তাকান, এই জায়গাটাতে তাকান, যে থ্রি ফেজ যে ফল্ট আছে, এই ফল্ট বের করার জন্য আমরা ফর্মুলা পাইছিলাম যে ফেজ ভোল্টেজকে ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স দিয়ে ভাগ করতে হয়। ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স কিভাবে ভাগ বা বের করছি, এটা ডিটেইলস কিন্তু এই লেকচারটাতে দেয়া আছে, ঠিক আছে? সো এই ফর্মুলাটা আপনাকে মনে রাখতে হবে। আবার বলতেছি, আপনি যদি সামহাউ ডিরাইভেশন ভুলে যান, কিন্তু ফর্মুলা ভুললে হবে না। ডিরাইভেশন ভুলে গেলেও আপনি হয়তো সামহাউ ম্যাথ করতে পারবেন যদি আপনার ফর্মুলা মনে থাকে যে কিভাবে কোন ভ্যালুটা অ্যাপ্লাই করতে হয়, উইচ ইজ নট অ্যাপ্রিশিয়েটেড। অবশ্যই আপনাকে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। দ্যাটস ওয়াই আপনাকে ডিরাইভেশন বুঝতে হবে, না এত কষ্ট করে আমার ডিরাইভেশন দেখায় লাভ নাই। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। সো এরপরে হচ্ছে এই যে এই জায়গায় আসি, যেটা আমার কারেন্ট সিনারিও। সো এই কারেন্ট সিনারিওতে জাস্ট আমি এই ফর্মুলাটা বসাই দিছি। এই ফর্মুলাটা কি করছি, বসাই দিছি যে ইআর ফেজ ভোল্টেজ ডিভাইডেড বাই জে এক্স ইকুইভ্যালেন্ট। এখন বলছিলাম যে থ্রি ফেজের জন্য, মানে থ্রি ফেজ ফল্টের জন্য, এটা তো ব্যালেন্স সিস্টেম। সো থ্রি ফেজ ফল্টের জন্য এই এক্স এর ভ্যালুটা
বেসিক্যালি পজিটিভ সিকোয়েন্সের ভ্যালুর সমান হবে, এটা নরমাল অবস্থার ভ্যালু। সো x1 আর x ইকুইভ্যালেন্ট কি হবে এখানে, সেম হবে। সো x ইকুইভ্যালেন্টের ভ্যালু বসাইছি 0.2 which is আসছে মাইনাস পয়েন্ট মানে j5। সো তারপর রেশিও নিছি একটা 7.5 এর, একটা হচ্ছে 5, আসছে 1.5। সো আশা করি বুঝতে পারছেন। লেকচারগুলো রিভিশনে রাখতে হবে, আবারও বলতেছি এই লেকচারটাতে অনেক দেখছেন কত পৃষ্ঠা হয়ে গেছে, তো দ্যাট মিন্স ডেফিনেটলি এটা অনেক আগে পড়াইছি, ভুলে যাওয়ার কথা, বাট এটা রিভিশনে রাখতে হবে। আচ্ছা, সো এখন হচ্ছে আমাদের সলিডলি গ্রাউন্ডেড না, আমাদের সিনারিওটা সলিডলি গ্রাউন্ডেড না, তার মানে একটা ইম্পিডেন্সের থ্রুতে কানেক্টেড হবে। ইম্পিডেন্সের থ্রুতে কি হবে, কানেক্টেড হবে। কি আঁকলাম, এখন একটা ইম্পিডেন্সের থ্রুতে কানেক্টেড হবে, বললো যে সলিডলি গ্রাউন্ডেড না, দ্য নিউট্রাল ইজ কানেক্টেড থ্রু অ্যান ইম্পিডেন্স অফ Zn 0.1 পার ইউনিট। তার মানে এই যে Zn টা আছে এটার ভ্যালু হচ্ছে 0.1 পার ইউনিট, ঠিক আছে। আর বাকি সব আগের মতো আছে, আর ফেজ, ওয়াই ফেজ, বি ফেজ। সো আমরা হচ্ছে বের করি। সো এখন হচ্ছে আমরা যেহেতু রেশিও দেখবো, আমরা হচ্ছে প্রথমে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, অর্থাৎ সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, এটার কারেন্টের ভ্যালুটা বের করি ফল্ট যদি হয়। তার মানে আমার জানা আছে ফর্মুলা হচ্ছে 3R, আবার বলতেছি ফর্মুলা ভুলে গেলে হবে না, Z1 প্লাস Z2 প্লাস Z0 প্লাস 3Zn। যেহেতু আমার ওই ফল্টের ইম্পিডেন্সের ভ্যালু দেওয়া নাই, তাই আর আমি হচ্ছে ব্যবহার করলাম না। তো ইজ ইকুয়াল টু হবে 3 ইন্টু, অবশ্যই আমরা জানি এটার ভ্যালু 1 পার ইউনিট 0 ডিগ্রি। Z1 এর ভ্যালু হবে J x1 প্লাস J x2 প্লাস J x0 প্লাস কি J 3 ইন্টু আমার হচ্ছে xn, ঠিক আছে, যেহেতু আমার শুধুমাত্র x এর ভ্যালু দেওয়া আছে Zn এর ক্ষেত্রে। আচ্ছা, তো এখন আমরা খেয়াল করে দেখি 3 আসলো, ডিভাইডেড বাই ভ্যালুগুলো বসাই। একটা ভ্যালু জাস্ট আগের মতোই আসতেছে 0.5, 1.5, 0.5। সো আমি ভ্যালুগুলো আলটিমেটলি বসাই দিলাম কমন নিয়ে। হ্যাঁ, 0.2 ছিল একটা, 0.5 ছিল, এই 0.15 ছিল একটা, 15 ছিল একটা, 0.05 ছিল একটা, আর এটা হচ্ছে 3 ইন্টু 0.1, 3 ইন্টু 0.1। সো আলটিমেটলি ক্যালকুলেট করলে এটার ভ্যালুটা হচ্ছে আপনি পাবেন মাইনাস J 4.28 পার ইউনিট। সো এখন যদি আবার হচ্ছে আমরা 3 ফেজের ফল্টের ক্যালকুলেশনটা করি, ডিফারেন্ট কালার নেই, 3 ফেজের ফল্টের ক্যালকুলেশনটা করি। আপনারা জানেন যে ফর্মুলার দিকে তাকাই, স্যার অনেক বাতাস হচ্ছে স্যার, ইলেকট্রিসিটি চলে যেতে পারে স্যার, অ্যাটেন্ডেন্সটা যদি নিতেন। অ্যাটেন্ডেন্স তো অনেক আগেই দিয়ে দিতে বলছি, আপনি এখনো দেন নাই কেন? অ্যাটেন্ডেন্স তো অনেক আগে দিয়ে দিতে বলছি, অলরেডি 50-60 জনের মতো দিয়ে দিছে। দেখি তো কজন দিছে, এই যে সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছে, আপনি এখনো দেন নাই। আচ্ছা ঠিক আছে, দিয়ে যাই হোক। সো যেটা বলতে চাচ্ছিলাম, এই আমাদের 3 ফেজের ফল্টটা হচ্ছে ER JX ইকুইভ্যালেন্ট। সো দেখেন এখানে আসলে আহামরি কোনো চেঞ্জ আসতেছে না, আহামরি চেঞ্জ আসতেছে না, কারণ এখানে নিউট্রালের ইম্পিডেন্সটা ধার্তব্য না। তার মানে এখানে যে আবার কি থাকবে, 5 পার ইউনিটই থাকবে। সো আবার যদি আমি রেশিও নেই, সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট ডিভাইডেড বাই আমার হচ্ছে 3 ফেজ ফল্টের যদি রেশিও নেই, তাহলে আসতে হচ্ছে মাইনাস J 4.28 ডিভাইডেড বাই মাইনাস J আমার কি 5। সো যদি আমি রেশিওটা আবার নিই, তাহলে আপনি দেখতেছেন রেশিওর ভ্যালুটা চলে আসতেছে 0.85, 0.856, 0.856। এখানে একটা সুন্দর ইনসাইটস আছে, আপনি দেখেন, খেয়াল করে দেখেন। যদি নিউট্রালে ইম্পিডেন্স কানেক্টেড থাকে, তাহলে আমার সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট 3 ফেজ ফল্টের চাইতে কম ডেঞ্জারাস, কারণ রেশিও থেকে কি দেখা যাচ্ছে যে 3 ফেজে ফল্ট কারেন্ট বেশি এই সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের তুলনায়। আর যদি আমার সলিডলি গ্রাউন্ডেড থাকে, অর্থাৎ এই নিউট্রালে কোনো ইম্পিডেন্স না থাকে, তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমার সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট বেশি ডেঞ্জারাস কম্পেয়ার টু কি 3 ফেজ ফল্ট। দেখতে পাচ্ছেন 1.5 গুণ বেশি কারেন্ট ফ্লো করে। সো এই সিনারিওগুলো ইন্টারেস্টিং, এখান থেকে এই সুন্দর সুন্দর অবজারভেশন গুলো বের হয়। সো নোটেও এই কথাটা বলা আছে যে SLG উইল বি মোর সিভিয়ার। আমি আপনাদেরকে নোট থেকে দেখাই যে এই জিনিসগুলোই তো পড়াইছি, এই জিনিসগুলোই তো পড়াইছি, যে এই যে নোট
three-phase fault are generally more severe, but from one part of the above given, we can say the SLG will be more severe than three-phase when neutral is solidly grounded. But such type of condition or fault is very rare to occur. So that means আসলে আমরা সাধারণত এই নিউট্রালটা সলিডলি গ্রাউন্ডেড না করে অনেক সময় ইম্পিডেন্সের সাথে কানেক্ট করি। এতে অ্যাডভান্টেজ কি হয়, যদি আমার এসএলজি ফল্ট হয় আমার কি হবে, ফল্ট কারেন্টটা কিছুটা মিটিগেটেড হয়ে যাবে। সো এটা একটা অ্যাডভান্টেজ। আবার বলতেছি এই যে এক্সপ্লেনেশন গুলো দিতেছি বা বলতেছি এগুলা ডেফিনেটলি হয়তো আশা করতে পারে ফাইনালে 2-3 মার্কসের এক্সপ্লেনেটরি প্রশ্ন হিসেবে। যেহেতু আপনারা মিড পরীক্ষা দিয়েছেন, আই গেস কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আপনাদের আইডিয়া আসছে। সো এইটা হচ্ছে মোটামুটি এসএল বা এলজি ফল্টের হচ্ছে খুঁটিনাটি, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে সিনারিও গুলো আমাদের এক্সপ্লেন করতে পারতে হবে। সো কারো কি কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা, সো কারো কোনো যদি প্রশ্ন না থাকে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এল ফল্ট দেখবো, অর্থাৎ ডাবল লাইন ফল্ট। এরপরে হয়তো এলজি ফল্ট দেখবো। সো এইভাবে বেসিক্যালি আর 2টা ক্লাস করলেই আমাদের ফল্ট অ্যানালাইসিস ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। তারপর আমরা হালকা পাতলা আলোচনা করবো, তারপর হচ্ছে পাওয়ার সিস্টেম স্ট্যাবিলিটি, ওই পোর্শনটা দেখে আমাদের মোটামুটি সিলেবাস কনক্লুশনের দিকে চলে আসবে। সো কারো কোনো রাকেশ, আপনি হচ্ছে রেকর্ডিংটা একটু বন্ধ করে দেন।